প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি রবি ভাই সংগ্রহ করেছেন ওনার ইউনিভার্সিটির এক বড় আপু, তার নাম হচ্ছে অর্পিতা। এই অর্পিতা আপুর কাছ থেকে। এই অর্পিতা আপু ঘটনাটি শুনেছিলেন ওনারই এক বান্ধবীর কাছ থেকে। বান্ধবীর নানার সাথে ঘটনাটি ঘটেছিল। এই ঘটনাটি ঘটেছিল কুষ্টিয়া জেলার লাহিনী বটতলা নামক স্থানে। ঘটনাটির সময়কাল 1965 থেকে 70 সালের মধ্যবর্তী কোনো একটি সময়ে হবে। এই অর্পিতা আপুর বান্ধবীর যিনি নানা, উনি পেশায় একজন বোটম্যান মানে মাঝি ছিলেন। ওই সময়ে কুষ্টিয়ার এই জগতী যে স্টেশন, ওই স্টেশনটা দিন রাত সবসময় বেশ জমজমাট থাকতো। কারণ ওখানে যে ট্রেনগুলো আসতো সেখান থেকে অনেক ইন্ডিয়ান প্রোডাক্টগুলো নিয়ে মানুষ ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় চলে যেতেন। ওখানে যে গড়াই নদীটা রয়েছে, এই গড়াই নদীর ওখানে এই অর্পিতাপুর বান্ধবীর নানা, উনি মূলত নৌকা চালাতেন, আর ওনার নাম ছিল রমিজ। তবে স্থানীয়ভাবে লোকজন তাকে খোরা রমিজ বা রমিজ খোরা নামে চিনতেন। কিন্তু কেন তার এই নামটি হলো, চলুন সেই রহস্যে চলে যাই। ওই সময় ওনার বয়স ছিল 18 থেকে 20-এর মধ্যে। তখন উনি বিয়ে শাদী করেন নাই, সুঠাম দেহি একজন কিশোর ছিলেন উনি কিন্তু নৌকা মূলত রাতের বেলাতেই চালাতেন। কারণ হচ্ছে রাতের বেলা যে ট্রেনগুলো আসতো, শুধু যে এই জগতী পর্যন্ত আসতো বিষয়টা এরকম না, পোড়াদহ স্টেশনেও কিন্তু যেই ট্রেনগুলো আসতো সেখানে অনেক মালামাল নামতো। সেখান থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে ওই গড়াই নদীর কাছে চলে আসতো। তখন তো গড়াই নদীর উপরে এরকম ব্রিজ ছিল না, বিশেষ করে যেই লোহার ব্রিজটা আমরা দেখি, রেলওয়ে ব্রিজ, এটা তো ছিল, কিন্তু পাশে যে আর একটা সেতু রয়েছে এটা তো বেশি দিন হয়েছে। তো ওই সময় কিন্তু নৌকাই ছিল এটা পার হওয়ার অন্যতম মাধ্যম। ওইখানে এই যে রমিজ নানা, উনি নৌকা চালাতেন। তো এক রাত্রে উনি বেশ কয়েকটা ট্রিপ মেরেছেন। ট্রিপ মারা বলতে লোকজন এসেছে, পার করে দিয়েছেন। এরপর রাত আনুমানিক 3:30, 4টা এরকম আর কি। তখন উনি দেখেন যে কোনো লোকজন নাই, চিন্তা করছেন চলেই যাবেন বাড়িতে। হঠাৎ করে দূর থেকে 2জন লোক আসছে। চাঁদের আলো ছিল, আর ওনার নৌকায় ছোট্ট একটা হারিকেন ধরানো ছিল আর কি, আবসা আলো আর কি, যাতে দূর থেকে বোঝা যায় যে ওইখানে একটা নৌকা আছে। দূর থেকে আলোর একটা চিহ্ন যেন বোঝা যায়। এই জন্যই মূলত এই নৌকাটা যেখানে রাখা হয় ওইটার সাথে একটা হারিকেনও রাখা হয় আর কি। তো দূর থেকে 2জন বলছে যে রমিজ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা আসছি, আমাদের নিয়ে যা। কণ্ঠস্বর শুনে যদিও বা এই রমিজ নানা তাদেরকে চিনতে পারলেন না, আর চিনতে পারবেনই বা কীভাবে, কারণ অনেক লোকই তো আসা যাওয়া করে। সবাই ওনাকে চিনলেও উনি সবাইকে আসলে ওইভাবে চিনতে পারেন না। তো 2জন লোক আসে, তাদের মুখটা আসলে খুব ভালোভাবে যে বুঝতে পারছিলেন বিষয়টা এরকম না, কারণ ওনার হারিকেনের কিন্তু এত আলো ছিল না, বেশ দূরত্বেই ওই 2জন লোক দাঁড়িয়েছিল। তো 2জন লোক বললো যে আমাদেরকে নিয়ে যাও পারে। উনি বললেন যে ঠিক আছে, উঠে পড়েন। তো ওই 2জন লোক উঠে পড়লো, আর রমিজ নানাও উনি নৌকাটা ঘুরিয়ে অন্য পাশে নিয়ে যাওয়ার জন্য নৌকা বাইতে থাকলেন। রমিজ নানা একটা বিষয় খেয়াল করলেন যে এই 2জন লোক ওঠার পর নৌকাটা বেশ ভারী হয়ে গেল। উনি তো নৌকা টেনে অভ্যস্ত, কয়জন লোক উঠলে নৌকা কেমন ভারী হবে এটা কিন্তু উনি খুব ভালোই বুঝতে পারেন। কিন্তু মনে হলো যে 10-12 জন লোক উঠলে যেভাবে নৌকা ভারী হয় ওই রকম ভারী হয়ে গেছে এই 2জন লোক ওঠার পরে। আর এই 2জন লোক উঠে এই রমিজ নানার দিকে পিঠ দিয়ে বসে আছে। রমিজ নানা আসলে এই বিষয় নিয়ে খুব একটা খেয়াল করছে না, উনি ওনার মতো নৌকা বেয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর রমিজ নানা একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো এই 2জন লোক নিজেদের মধ্যে খুব দ্রুত কথা বলছে। যেমনটা আমরা আমাদের কোনো অডিও ক্লিপ যদি স্পিড বাড়িয়ে দিই তখন কেমন দ্রুত হয়, ওই রকম দ্রুত। আর রমিজ নানা এই কথা শোনার পর ওনার কাছে মনে হচ্ছিল এই 2জন লোক ঝগড়া করছে, মানে এত দ্রুত কথা বলছে, মনে হচ্ছে ঝগড়া করছে। তখন রমিজ নানা পিছন থেকে বলছেন যে ওই মিয়ারা, তোমরা কি নৌকায় ঝগড়া করবা নাকি একটু থামবা, আমাকে একটু নৌকাটা চালাইতে দাও। তো এই কথা
বলার পর রমিজ নানা উনি দেখেন যে এই দুইটা লোক রমিজ নানার দিকে ঘুরে তাকিয়েছে। আর তখনই মূলত রমিজ নানা তাদের চেহারাগুলো খুব ভালো করে দেখতে পারেন। রমিজ নানা খেয়াল করলেন এই দুইজনের চেহারা প্রায় একই রকম, যমজ ভাই হলে যেরকম চেহারা হয় ওই রকম। আর এদের মুখমণ্ডল, বিশেষ করে চোয়ালটা বেশ চ্যাপ্টা। এইটা দেখে রমিজ নানা ভয় পান। এছাড়া তাদের দৈহিক গড়ন বা অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক মানুষের মতোই ছিল। তাদের খুব লম্বা বিষয়টা এরকম না, আবার খাটো বিষয়টা এরকমও না। এইটা যখন উনি দেখেছেন বেশ ভয় পেয়েছেন যে এইরকম চেহারার তো মানুষ হয় না। আর ঠিক তখনই ওই দুইজনের মধ্যে থেকে একজন বলে উঠেছে, রমিজ, তোর নৌকায় যেটা আছে এটা আমাদের দিয়ে দে। রমিজ নানা বলতেছেন যে আমার নৌকায় কি আছে? তোমরা কে হে বাবু? আমার নৌকায় কি আছে এটা আমি তোমাদেরকে কেন দিব? তখন ওই দুইজন বলতেছে যে যদি দিয়ে দিস তোর ভালো হবে, আর যদি না দিস তাহলে কিন্তু তোর অনেক ক্ষতি হবে। এইবার রমিজ নানা যান রেগে। চেহারা দেখে কিছুটা ভয় পেয়েছিলেন এটা সত্য, কিন্তু ওনার রাগ হয়ে যায় এই কারণে যে দুইজন এসে তাকে হুমকি দিচ্ছে, আবার বলছে যে নৌকায় যা এই একটা জিনিস এসে দিয়ে দে। রমিজ নানা কিন্তু বুঝতে পারছে না নৌকায় আছেটা কি আর উনি দিবেন বাকি, আর যদি কিছু থেকেও থাকে ওই দুজনকে কেন দিবেন। রমিজ নানা হাতে যে বৈঠাটা ছিল ওই বৈঠা দিয়ে তাদেরকে মারতে উদ্যত হন, যে তোদেরকে এক্ষুনি পিটিয়ে শুয়ায় ফেলবো, এরকম বলতেছে। এর মধ্যে কি হয়, একটা অবয়ব সে তার হাতটা লম্বা করে রমিজ নানার গলা চেপে ধরে। আর ওই সময়ে ওই নৌকাটাও তীরে এসে ভেড়ে, মানে অন্য পাশের যে তীর ওই পাশে এসে ভেড়ে। এরপর রমিজ নানার গলা ধরে টানতে টানতে ওই অবয়ব দুটি পার্শ্ববর্তী একটা মাদার গাছ, আপনারা জানেন মাদার গাছ এটাই কিন্তু তুলা হয়, আর মাদার গাছের যেই বাইরের গঠন এগুলো কিন্তু খুব কাঁটাযুক্ত হয়। একটা অবয়ব কি করেছে, এক হাত দিয়ে রমিজ নানাকে উঁচু করে ওই কাঁটাযুক্ত ওই বাকলের সাথে ঠেসে ধরেছে, আর আরেকটা অবয়ব কি করেছে, রমিজ নানাকে মারছে স্যান্ডেলের মতো কিছু একটা। এটা মূলত খড়ম, কাঠের খড়ম, আপনারা অনেকে দেখেছেন। এই খড়ম জাতীয় কিছু দিয়ে রমিজ নানাকে বেধড়ক মারছে, বিশেষ করে তার পায়ে আঘাত করছে আর মাঝে মাঝে বডিতে আঘাত করছে। রমিজ নানা তো চিৎকার করছে, গলা চেপে ধরার কারণে ওনাদের শ্বাস বন্ধ হয়ে গেছিল। বিষয়টা এরকম না, উনি শ্বাস নিতে পারছিলেন কিন্তু খুব মারপিট করছিল ওনাকে, আর বারবার বলছিল তোর নৌকায় যেটা আছে ওটা আমাদের দিয়ে দে। রমিজ নানা বলছে আমার নৌকায় কি আছে? আমার নৌকায় তো কিছু নেই তোমাদের দেওয়ার মতো, দেবো না তোমাদেরকে, যাও, কি করবা? তখন আরও মার। এর মধ্যে কি হয়, আজানের শব্দ ভেসে আসে। তখন ওই অবয়বগুলোর মধ্যে একটা অবয়ব আর একটা অবয়বকে বলছে ওর গলা ছেড়ে দে, চল আজকের মতো চলে যাই, ওর সাথে হিসাব নিকাশ আরও বাকি আছে। তখন যেই অবয়বটা উঁচু করে ধরে রেখেছিল হাত দিয়ে, ওই অবয়বটা রমিজ নানার গলা ছেড়ে দেন। আর তখন রমিজ নানা ঠাস করে নিচে পড়ে যায়। তখন রমিজ নানার মনে হলো প্রায় 10 হাত উপর থেকে উনি নিচে পড়ে গেছে। এমনিতেই বেধড়ক পিটিয়েছে তাকে, তার উপর আবার এত উপর থেকে উনি পড়ে গেছে। কোমরেও ব্যথা পেয়েছেন, পায়েও ব্যথা পেয়েছেন। ওই অবয়ব দুটো যাওয়ার সময় আবারও বলে যায় তোর সাথে কিন্তু আবারও দেখা হবে, বারবার দেখা হবে, যতক্ষণ পর্যন্ত তুই তোর নৌকায় থাকা ওই জিনিসটা আমাদেরকে না দিবি। ওই অবয়ব দুটো কোথায় যেন হাঁটতে হাঁটতে চলে যায়। তো রমিজ নানার অবস্থা তো খুব খারাপ, উনি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন। কিছু লোকজন সকাল হলে ওই দিক দিয়ে যাওয়ার সময় রমিজ নানাকে দেখতে পান, তারা রমিজ নানাকে বাড়িতে নিয়েও আসেন। তো রমিজ নানা আসার পর ওনার মাকে এই বিষয়টা খুলে বলেন। তখন ওনার মা বলেন যে তুই কি নেশাপানি করা শুরু করলি নাকি? এটা তো কোনো বিষয় না, নিশ্চয়ই কারোর সাথে মারামারি করছিস, এরকম একটা গল্প আমাকে শোনাচ্ছিস। ও কিছু না। ওনার মা আসলে প্রথম দিকে বিশ্বাসই করতে চায় না এই বিষয়টা। এভাবে কেটে যায় একটা দিন। পরের দিন রমিজ নানা স্বাভাবিকভাবেই নৌকা চালিয়েছেন, ভোরের দিকে বাড়িতে চলে আসছেন। ওই রাত্রে কিন্তু আর কিছু হয় নাই। যখন ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে দেখেন ওই যে ওই দুইটা অবয়ব স্বপ্নে তারা এসেছে। আসার পর রমিজ নানাকে বলছে, রমিজ
তো নৌকায় যেটা আছে সেটা আমাদেরকে দিয়ে দে। রমিজ নানা বলছেন যে আমার নৌকায় কি আছে, কিছুই তো নাই। ওরা বলছে আছে, দিয়ে দে। তখন রমিজ নানা বলছেন যে না, আমার নৌকায় কিছু নাই। এই কথা বলার পর ওই অবয়ব দুটো আবারও রমিজ নানাকে বেধড়ক পেটানো শুরু করেছে। স্যান্ডেলের মতো একটা জিনিস, রমিজ নানা যতটুকু বুঝেছেন এটা খড়ম, কাঠের খড়ম, ওটা দিয়ে আবারও পেটানো শুরু করেছে। রমিজ নানা খুব ব্যথা পাচ্ছিলেন। স্বপ্নে তাকে আঘাত করা হচ্ছিল, রমিজ নানা ব্যথাও পাচ্ছেন। এরই মধ্যে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি ফিল করেন ওনার সমস্ত শরীরে মনে হয় আঘাত করা হয়েছে। ততক্ষণে সকাল হয়ে গেছে। উনি দেখেন ওনার শরীর বিভিন্ন জায়গায় লাল হয়ে আছে। উনি ওনার মাকে ডাক দেন, এই বিষয়টা বলেন। ওনার মা চিন্তিত হয়ে পড়েন। ছেলেকে সান্ত্বনা দিলেও উনি একজন কবিরাজের কাছে ছেলেকে নিয়ে যান। তো কবিরাজ সব কিছু শোনার পর উনি আসলে ধরতেই পারেন নাই আসলে সমস্যাটা কি। ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, কিন্তু আসলে কোনো সমস্যাই ধরতে পারেন নাই কবিরাজ। উনি বলছেন না, কোনো জিনের সমস্যা না, হয়তো বা দুঃস্বপ্ন দেখছে, এইটা সেটা বিভিন্ন বিষয় বলে এড়িয়ে গেছেন, বা উনি বুঝতে পারেনই নাই একদমই। উনি ওনার মতো করে হয়তো বা চেষ্টা করেছিলেন, কিন্তু বুঝতে পারেন নাই। রমিজ নানা বাড়িতে ফেরত আসেন। সমস্ত শরীরে ব্যথা। ওই রাত্রে উনি আর যেতে পারেন নাই নৌকা বাইতে গড়াই নদীতে। এরপর ওই রাত্রে স্বপ্নের মধ্যে আবারও ওই অবয়ব দুটি আসে। এই অবয়ব দুটি এসে এবারও রমিজ নানাকে এই একই কথা বলে, রমিজ দিয়ে দে তোর নৌকায় যেটা আছে। তো রমিজ নানা বলে নাই, আমার নৌকায় কিছু নাই, কি দেব। তখনই তার উপর নির্যাতন শুরু হয়ে যায়। গত রাত্রের মতো এবারও ওনার ঘুম ভেঙে যায়। যেহেতু ওই রাত্রে উনি আর নৌকা বাইতে যান নাই, ঘরে ছিলেন, বেশ অনেক রাত্রে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখেন ওনার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন। ওই রাত্রেই উনি ওনার নৌকার কাছে চলে যান যে কী আছে নৌকায়, দেখি খুঁজে দেখি। চিন্তা করছেন হয়তো বা কেউ তাবিজ টাবিজ রেখে দিছে কি না, বা জাদুর কোনো উপকরণ রেখে দিছে কি না, এই চিন্তা করে উনি নৌকার কাছে গিয়েছেন। নৌকা তন্ন তন্ন করে খুঁজেও কোনো মানে আলামত উনি খুঁজে পান নাই। উনি বুঝতে পারছেন আসলে ব্যাপারটা কি হচ্ছে, কোনোভাবেই বুঝতে পারছেন না। পরের রাতের বেলা উনি ঘুমিয়েছেন। ঘুমানোর পর উনি দেখতে পাচ্ছেন যে ওই অবয়ব দুটি এসেছে আবারও। আসার পর বলছে, রমিজ দিয়ে দে, যা আছে দে, তুই কিন্তু বাঁচবি না, মেরে ফেলবো তোকে। এই বলে আবার তার উপর নির্যাতন শুরু হয়। তবে এবার মনে হলো হঠাৎ করে ওরা ভয় পেল, ভয় পেয়ে বাইরে চলে গেল। এরপর একজন আলখেল্লা পরা খুব সুন্দর চেহারার লোক ঢুকলো ভিতরে, এবং সাথে 4-5 বছর বয়সী একটা বাচ্চা। ওই অবয়বটি রমিজকে বলে, রমিজ তোমার আর কোনো ভয় নাই, আসলে আমাদের কারণেই তুমি বিপদে পড়েছ। আমি তোমাকে বলছি খুলে আসলে সমস্যাটা কি। এই যে আমার ছোট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এ আমার ছেলে। আমি যেই গোত্রের সর্দার, সেই গোত্র থেকে মাঝে মাঝেই এই গোত্রের জিনদের উপরে আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করি। এরা খুবই দুষ্টু প্রকৃতির জিন, মানুষদেরকে কষ্ট দেয়, জিনদেরকেও কষ্ট দেয়। তবে এরা অতটা শক্তিশালী না, এরা নাসনাস প্রজাতির জিন। মূলত এদের গোত্রের অনেককেই বন্দি করে রাখা হয়েছে, এদেরকে হত্যাও করেছি কাউকে কাউকে। ওরা সুযোগ খুঁজেছে বহুবার আমাদের ক্ষতি করার। আমার এই ছেলেটা ওই রাত্রে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ করে এই দুইটা অবয়বকে দেখে আমার বাচ্চাটা বিড়ালের রূপ ধরে তোমার নৌকার পাটাতনের নিচে আশ্রয় নিয়েছিল, তুমি টের পাও নাই। আর এই প্রজাতির জিনেদের একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে যে কারো আশ্রয়ে যদি কোনো জিন থাকে, যতক্ষণ পর্যন্ত না মালিক নিজে থেকে হস্তান্তর করবে তাকে, ততক্ষণ পর্যন্ত ওরা নিজে থেকে তাকে আঘাত করতে পারে না, নিতেও পারে না। এই জন্যই মূলত তোমাকে বারবার বলছিল তোর নৌকা যেটা আছে দিয়ে দে। তুমি যদি শুধু একবার বলতা যে ঠিক আছে যা আছে নিয়ে যাও, তাহলেই কিন্তু ওরা নিয়ে নিত, কিন্তু তুমি সেটা বলো নাই। তুমি বারবার বলছো আমার নৌকায় কিছু নাই, এগুলো বলেছ। শুধু একবার বললেই আর উপায় থাকতো না। এদিকে আমি আমার সন্তানকে খুঁজছি, আমার গোত্রের লোকেরা আমার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। খোঁজ নেওয়ার কয়েকদিনের মাথায় জানতে পারলাম যে আমার সন্তান তোমার নৌকায় আশ্রয় নিয়েছে। পরে তাকে উদ্ধার করি। উদ্ধার করার পর শুনতে পাই যে এই টানা কয়েকদিন তোমার উপর ওরা নির্যাতন করেছে।
আর আমি আমার সন্তানকে নিয়ে যখন এদিকে আসি তখনও ওরা এখানেই ছিল। এই যে দেখো ওই দুইটার কী অবস্থা। তখন রমিজ নানা স্বপ্নের মধ্যেই উনি ঘরের বাইরে বের হয়ে দেখেন ওই দুইটা অবয়বকে উঁচু করে ধরে রেখেছে আরও লম্বা দেহি বেশ কিছু অবয়ব, এবং কয়েকটা অবয়ব ওই দুইটা অবয়বকে বেশ মারধর করছে, আর ওই দুইটা অবয়বও চিৎকার চেঁচামেচি করছে। তখন ওই যে আলকেল্লা পরা ওই অবয়বটা এই রমিজ নানাকে বলেন যে তোমার আর কোনো ভয় নাই, ওরা তোমার আর কোনো ক্ষতি করবে না, আমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছি, যেহেতু তোমার কারণে আল্লাহর রহমতে আমার সন্তান প্রাণে বেঁচেছে, তুমি কি চাও বলো। আমাদের একটা দায়িত্ব হলো তোমাকে ওরা যে ক্ষতি করেছে শারীরিকভাবে আঘাত করে, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চিকিৎসা করব। আর তুমি কিছু চাও আমাদের কাছে? রমিজ নানা বলেন না, উপকার যেহেতু বুঝে হোক না বুঝে হোক করে ফেলছি, আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন, আমি কোনো বিনিময় চাই না, আল্লাহর কাছ থেকে বিনিময় নেব। এ কথা শোনার পর ওই জিন সর্দার খুব খুশি হন। উনি তাৎক্ষণিকভাবে 100 স্বর্ণের মুদ্রা রমিজ নানাকে দিতে চেয়েছিলেন এবং সামনেও ধরেছিলেন, কিন্তু রমিজ নানা সেটাও নিতে অস্বীকৃতি জানান। শুধু বলেছিলেন আমার জন্য দোয়া করবেন, এতটুকুই হবে। একথা শোনার পর ওই জিন সর্দার অনেক খুশি হয়েছিলেন এবং বলেছিলেন যে ঠিক আছে, মাঝে মাঝে আমার ছেলে বা আমি বা আমার গোত্রের কেউ তোমার সাথে দেখা করব। এরপর রমিজ নানাকে ওই জিনেরা বেশ কিছু চিকিৎসা করেছিলেন। কিভাবে করেছিলেন এটা আসলে ওইভাবে জানা যায় না, তবে চিকিৎসা করলেও রমিজ নানার পায়ে ক্রমাগত যে আঘাতগুলো করা হয়েছিল এটা পরিপূর্ণভাবে আসলে ভালো হয় নাই। রমিজ নানা সুস্থ হয়ে গিয়েছিলেন, ঠিক আছে, উনি হাঁটার সময় একটু টেনে টেনে হাঁটতেন। এই কারণেই গ্রামের লোকজন যখন দেখলো যে গ্রামে আরও বেশ কয়েকজন রমিজ রয়েছে, তখন তাকে কিভাবে শনাক্ত করবেন, এরপর তাকে খোরা রমিজ বা রমিজ খোরা নামে অনেকে ডাকতে থাকেন। শোনা যায় যে ওই জিন সর্দার বা তার ছেলে বা তার গোত্রের অনেকেই বিভিন্ন সময় রমিজ নানার সাথে দেখা করেছিলেন। কিভাবে দেখা করেছিলেন, কি করেছিলেন এ বিষয়ে জানা যায় না, তবে রমিজ নানা তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো আর্থিক সুবিধা নেন নাই। এমনকি রমিজ নানা কবিরাজিও যোগ করেছেন বিষয়টা এরকম না, তারা শুধু সৌজন্য সাক্ষাৎ করার জন্য আসতো। রমিজ নানা 2017 সালে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রমিজ নানার জন্য দোয়া চেয়েছেন, তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, দেখুন আসলে নিজের অজান্তেই কিভাবে একটা মানুষ বিপদে পড়ে গেল, আবার তার বিপদে পড়ার মাধ্যম দিয়ে একজন নিরীহ জিন সে বেঁচে গেল। আবার এই নাসনাস প্রজাতির জিনের একটা সীমাবদ্ধতাও দেখুন, যে ওরা কোনোভাবেই এই রমিজ নানার বা মালিকের অনুমতি ছাড়া ওরা নিয়ে যেতে পারছিল না ওই বাচ্চা জিনটাকে। সে শুধু একবার যদি বলতো ঠিক আছে যা নিয়ে যা, আমার নৌকায় যা আছে, তাহলে কিন্তু ওরা ওই বাচ্চা জিনটাকে নিয়ে যেতে পারত, প্রতিশোধ নিত, তাকে জিম্মি করে অন্য বন্দীদেরকে তারা মুক্ত করত, এরকম পরিকল্পনা ছিল। কিন্তু এরই মধ্যে যেহেতু বাচ্চাটিকে খুঁজে পায় তার আত্মীয় স্বজনরা, যার কারণে আল্লাহর রহমতে ওই বাচ্চা জিনটিও বেঁচে যায়। আর বাচ্চা জিনের বাবা সে যখন শুনতে পারে যে এই রমিজ নানার উপর নির্যাতন চলছে, সেও তাৎক্ষণিক এসে ওই জিন দুটোকে ধরে ফেলে, আর রমিজ নানাকেও তারা তাদের মতো করে চিকিৎসা করেছিলেন আর কি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আসলে ওই রকম ভয়ের না হয়তো, কিন্তু শিক্ষণীয় কিন্তু অনেক কিছুই আছে, যার জন্য এই ঘটনাটি প্রথমে বলেছি। এবার চলুন দ্বিতীয় ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে এই কারণে, বহুদিন পর একটি ঘটনা শোনার পর আমার নিজের কাছেই খুবই ভয় লেগেছে। ঘটনাটি শুরু করছি। এই ঘটনাটি মূলত রবি ভাই যার কাছ থেকে সংগ্রহ করেছেন, ওনার কাছ থেকে আরও একটি ঘটনা কিন্তু আমাদেরকে দিয়েছিলেন। ওনার নাম বলতে নিষেধ করেছিলেন, সেই ঘটনাতেও তার নামটা আমরা বলিনি। তিনি USAID-এর একজন সার্ভেয়ার বা জরিপকারী। ওনার বাড়ি ঈশ্বরদী যে রেল স্টেশন, এই রেল স্টেশনের একদম কাছেই। উনি সার্ভের কাজে বেশ কিছু বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনাতে গিয়েছিলেন। মাওনাতে যাওয়ার পর উনি খন্দকারপাড়া নামক একটা জায়গার সন্ধান পান এবং সেখানে একটি ভয়ের ঘটনা শুনতে পেয়েছিলেন। বেশ কিছুদিন ছিলেন তো ওখানে, তো একটি ঘটনা উনি শুনতে পান। সেই ঘটনাটি মূলত রবি ভাইকে উনি দেন। এই ঘটনাটি এখন উপস্থাপন করছি।
ঘটনাটির সময়কাল 1991-92 সাল এরকম হবে। ওই মাওনা ইউনিয়নের একটি গ্রামের একজন মেম্বার, বিশেষ করে ওই খন্দকার পাড়া ওই এলাকার একজন মেম্বার, ওই মেম্বারের কয়েকজন ছেলে ছিল, যার মধ্যে এক ছেলে ছিল প্রবাসে। তো ওই ছেলেকে মেম্বার সাহেব বিয়ে করানোর পর কিছুদিন পর ওনার ছেলে আবার প্রবাসে চলে যান। ওনার ছেলের বউ তার বাড়িতেই আছেন, তার বাড়িতে বলতেন মেয়ের শ্বশুর বাড়ি আর কি, মানে মেম্বার সাহেবের বাড়িতে আছেন আর কি। একদিন পরন্ত বিকেলে কি হয় যে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ওই মেম্বার সাহেবের বেটার বউয়ের সাথে মেম্বার সাহেবের স্ত্রী এবং মেম্বার সাহেবের মেয়ের, মানে ওই মেয়েটার সাথে, মানে নতুন বউয়ের শাশুড়ি আর ননদের সাথে ঝগড়াঝাটি হয় আর কি। এই বেটার বউয়ের নাম ছিল হচ্ছে হাসিনা, আমরা হাসিনা ভাবি বলে সম্বোধন করব। তো এই হাসিনা ভাবি আসলে বয়স কম ছিল, তো আবেগী। এই ঝগড়াঝাটি হওয়ার পরে আসলে উনি আবেগটাকে কন্ট্রোল করতে পারেন নাই, উনি দৌড়ে ওনার ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দেন। ওই সময় ওনার যে শাশুড়ি এবং যে ননদ, ওনারা এই বিষয়টা দেখেছেন। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই যে হাঁস মুরগিগুলো যার যার খোপে তুলতে হবে, তারপরে মাঠ থেকে গরুগুলো আসছিল সেগুলো গোয়ালে তোলা লাগবে, ছাগলগুলো গোয়ালে তুলতে হবে বা ছাগলের যে ঘর সেখানে তুলতে হবে। তো এটা নিয়েও ব্যস্ত ছিলেন। হঠাৎ করে এরকম ঘরে ঢুকে দরজা জানালা লাগানোর বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে ওনার যে শাশুড়ি, মানে হাসিনা ভাবির শাশুড়ি, ওনার মনে আসে যে আচ্ছা মেয়েটা যে ঘরে ঢুকে দরজা জানালা লাগিয়ে দিল, কী করছে? তখন হাসিনা ভাবির শাশুড়ি হাসিনা ভাবির ননদকে বলেন, যা তো মা একটু দেখে আয় তো মেয়েটা কী করে, একটু বকাঝকা মনে বেশি করে ফেললাম, নতুন বউ এরকম বলাটা ঠিক হইল না, যা একটু দেখে আয়। তো হাসিনা ভাবির শাশুড়ির কথা শোনার পর হাসিনা ভাবির ননদ উনি এসে ওই দরজার পাশে একটা ছিদ্র ছিল, অনেক সময় টিনের বেড়ার কিছু কিছু জায়গায় লোহা আর ছিদ্র থাকে আর কি, অনেক সময় লোহা কেউ ওর ভিতরে গাঁথার চেষ্টা করে, এই জন্য অনেক জায়গায় আমরা ছিদ্র দেখতে পাই। তো ওই রকম একটা ছিদ্র দিয়ে তাকিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান হাসিনা ভাবি উনি গলায় দড়ি দিয়ে ঝুলছে তার খাটের উপরে। ঘরে যে আড়া থাকে না, এপাশ ওপাশ যে কাঠগুলো থাকে, ওই আড়ার সাথে উনি গলায় দড়ি দিয়ে ঝুলছে। ওনার পা তখনও নড়ছে আর জিহবাটা অনেকটা বেরিয়ে আসছে, চোখ বড় বড়, চুল এলোমেলো হয়ে আছে। এই দৃশ্য দেখার পর হাসিনা ভাবির ননদ তো চিৎকার দিয়ে উঠছেন এবং সবাইকে বলছেন, এই কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। হাসিনা ভাবি গলায় দড়ি দিছে। এই কথা শোনার সাথে সাথে বাড়ির অন্য লোকজন আশেপাশে যারা ছিল তারা তো দৌড়ে চলে এসেছে, দৌড়ে এসে দরজার উপরে তারা ক্রমাগত আঘাত করছে দরজা ভাঙার জন্য। তো দরজা যখন ভেঙেছেন এবং সবাই হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকেছেন, ঢোকার পর ওনারা আর একটা অদ্ভুত দৃশ্য দেখেন। সকলে দেখেন যে এই হাসিনা ভাবি উনি একদম নতুন বউ যেভাবে বাসর ঘরের খাটের উপরে বসে থাকে ঠিক ওই স্টাইলে বসে আছে। আর ওই যে দড়িটা মাছ থেকে ছেঁড়া, তার মানে যে দড়িটা ছিঁড়ে গেছে আর ওই দড়িটা পাশেই পড়ে আছে। তখন ওই হাসিনা ভাবির শাশুড়ি উনি হাসিনা ভাবির ননদকে বলছেন, এই কিরে তুই না বললি সেই গলায় দড়িতে ঝুলছে, কই এ তো দিব্যি খাটের উপর বসে আছে। এই কথা বলার পর হাসিনা ভাবির শাশুড়ি একটু স্নেহসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে আদর করে দেওয়ার জন্য এই হাসিনা ভাবির পাশে বসে মাথায় হাত দিয়ে বলছেন যে মারে এত অভিমান করতে হয় না, রাগ করে না হয় কয়েকটা কথা বলেই ফেলছি, এত রাগ করলে চলে, মন খারাপ করিস না। যখনই এই কথা বলে হাসিনা ভাবির শরীরে হাসিনা ভাবির শাশুড়ি টাচ করেছেন, সাথে সাথে হাসিনা ভাবি বানরের মতো এক লাফ দিয়ে ওই বিছানা থেকে দরজা দিয়ে বেরিয়ে একদম উঠোনের উপরে পড়েছেন। আর উঠানের চতুর্দিকে এমন জোরে দৌড়াচ্ছেন যেটা কোনো স্বাভাবিক মানুষ এত জোরে দৌড়াতে পারে না। এই দৃশ্য দেখে বাড়ির সকলে তো ভয় পেয়ে যায়। তখনও কিন্তু সন্ধ্যা লাগে নাই, মাগরিবের আজানও দেয় নাই, চারদিকে যথেষ্ট আলো রয়েছে। এদিকে বাড়ির লোকজন চিন্তা করছে কি ব্যাপার, ওর কি হলো। তাকে ধরতে যাবে এমন সময় হাসিনা ভাবি কি করেন, উনি
ওই পাশে যে মাঠ ছিল, ফসলি মাঠ, ওই দিকটাতে দৌড় দেন। তখন কিন্তু মেম্বার সাহেব বাড়িতে ছিলেন না। সঙ্গত কারণে মেম্বার সাহেবের নাম আমরা বলছি না, প্রিয় লিসেনার্স, কারণ উনি এখনও জীবিত আছেন, যদিও রানিং মেম্বার না, কিন্তু জীবিত আছেন, সুস্থ আছেন। তো মেম্বার সাহেব তখনও বাড়িতে ছিলেন না। ওইদিকে হাসিনা ভাবি তো মাঠের দিকে দৌড় দিয়েছেন, আর বাড়ির যে নারী সদস্যরা ছিল তারাও হাসিনা ভাবির পেছন পেছন দৌড়ানো শুরু করেছে। ওইদিকে যারা মাঠ থেকে গরু ছাগল নিয়ে বা কৃষিকাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন, তারা দেখছেন যে এই দৃশ্য, হাসিনা ভাবি দৌড়াচ্ছে, বাড়ির লোকজন তার পিছু পিছু দৌড়াচ্ছে। তখন তারাও হাসিনা ভাবিকে ধরার জন্য দৌড়াতে থাকেন। কেউ তার সাথে দৌড়ায় পারছে না। মাঠের একটা প্রান্তে ছিল একটা পাকড় গাছ, ওই পাকড় গাছের দিকে হাসিনা ভাবি দৌড়াচ্ছেন। এদিকে লোকজন তাকে ধরার আগেই হাসিনা ভাবি খুব অদ্ভুত এবং ভয়ঙ্করভাবে হেঁটে হেঁটেই, মানে দৌড়েই উনি গাছের একদম মাথায় উঠে যান। গাছে উঠতে হলে তো গাছ বাইতে হবে, তাই না? কিন্তু না, উনি গাছ বাইলেন না, উনি একদম দৌড়ে গাছের একদম মাথায় উঠে একটা ডালের উপর বসে পড়লেন। নিচ থেকে তাকে ডাকা হচ্ছে যে বউ নামে আসো, নামে আসো, কিন্তু না, হাসিনা ভাবি কোনো কথা বলছেন না, চুপচাপ বসে আছেন। এমত অবস্থায় এই মেম্বার সাহেবকে খবর দেওয়া হয়। উনি দূরে ছিলেন না, কাছাকাছি ছিলেন। উনি খবর পাওয়ার সাথে সাথে ওই পাকড় গাছের কাছে এসে দেখেন এই অবস্থা। তখনও মাগরিবের আজান দেয়নি, কিন্তু দেবে দেবে ভাব, এমন একটা সময়। উনি এটা দেখার পর বুঝতে পারলেন যে ঘটনাটা স্বাভাবিক না, আমরা তো হাসিনাকে নামাতে পারবো না, ইমাম সাহেবের কাছে যাই। তখন উনি দ্রুত ইমাম সাহেবের কাছে গেলেন, যিনি পাশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তিনটার দায়িত্বই পালন করতেন আর কি। উনি মাগরিবের আজান দেবেন এমন ভাব আর কি। এমত অবস্থায় মেম্বার সাহেব গিয়ে বলেন যে ইমাম সাহেব দ্রুত আমার সাথে আসেন, খুব সমস্যা। তো ইমাম সাহেব কী করলেন, আর একজনকে আজান দেওয়ার দায়িত্ব দিয়ে উনি তাড়াতাড়ি মেম্বার সাহেবের সাথে ওই পাকড় গাছের ওখানে আসলেন। উনি আসার পর দেখেন আর একটা ভয়ঙ্কর দৃশ্য, যেই দৃশ্য কেউ দেখতে পাচ্ছিল না। উনি দেখতে পান যে এই হাসিনা ভাবি একটা ডালে বসে আছে, আর তার পাশে তারই মতো অবয়ব আর একটা বসে আছে। সেইটা খুব ভয়ঙ্কর দেখতে। উনি দেখার সাথে সাথে বুঝে গিয়েছিলেন যে হাসিনা ভাবিকে খুব ভয়ঙ্কর কোনো জিনে ধরেছে। উনি তখন মেম্বার সাহেবকে বলেন যে মেম্বার সাহেব, আমি গাছে উঠছি, আমার সাথে দুইজন তাগড়া যুবককে দিয়ে দেন। তখন মেম্বার সাহেবের দুইজন ভাতিজা ছিল, বেশ শক্ত সামর্থ্য ছিল তারা। তো তারা এই ইমাম সাহেবের সাথে গাছে ওঠেন। ইমাম সাহেব ওই ডালে উঠে যখনই হাসিনা ভাবিকে টাচ করবেন, তার আগেই দেখেন ওই যে অবয়বটা, ওই অবয়বটা ইমাম সাহেবের দিকে ভয়ঙ্কর একটা দৃষ্টিতে তাকিয়ে ভ্যানিশ হয়ে গেল। আর ইমাম সাহেব যখনই হাসিনা ভাবি শরীরে টাচ করেছেন, সাথে সাথে হাসিনা ভাবি মনে হলো যে জ্ঞান হারালেন, পড়ে যেতে যাবেন, তখন ইমাম সাহেব ধরে ফেলেন। আর ওই যে দুইজন যারা উঠেছিলেন ওনারাও তো ধরে ফেলেছেন। এই হাসিনা ভাবি কিন্তু আবার বেশ স্বাস্থ্যবান মানুষ ছিলেন আর কি। এই তিনজন মানুষের পক্ষে তাকে ধরে রাখাটা কঠিন ছিল, বিশেষ করে একটা গাছের উপরে, ডালের উপরে। অনেক কষ্টে হাসিনা ভাবিকে নামানো হয়। নামানোর পর দেখা গেল হাসিনা ভাবি আসলে জীবিত নেই। ইমাম সাহেব সকলকে বললেন যে হাসিনা তো জীবিত নাই, ও আসলে মারা গেছে। এখন কিভাবে মারা গেল, কি হলো, গলায় দড়ি দিয়েই মারা গিয়েছে নাকি জিন তাকে মেরে ফেলেছে, এখনই কিছু বোঝা যাবে না। তবে বিষয়টা স্বাভাবিক না, বিষয়টা খুবই জটিল। এই ধরনের কেস আমি আগে কখনো দেখি নাই, বিভিন্ন সময় শুনেছি। দ্রুত ওকে গোসল দিয়ে জানাজা পড়িয়ে দাফন করতে হবে। তখন কিন্তু মাগরিবের আজান হয়ে নামাজও হয়ে গেছে। এদিকে ইমাম সাহেব তখনও তো নামাজ পড়েন নাই। উনি বললেন যে আমি দ্রুত মসজিদে গিয়ে নামাজ পড়ে আসছি, আপনারা আয়োজন করেন। বাড়ির মহিলারা হাসিনা ভাবিকে শেষ গোসল দেন। এদিকে দ্রুত কাফনের কাপড়ও গোছানো হয়ে যায়। হাসিনা ভাবিকে এশার নামাজের পরেই জানাজা দিয়ে বাড়ির কাছে একটা কবরস্থান রয়েছে, সেই কবরস্থানে দাফন করে দেওয়া হয়। তো ওই রাত্রে সব কিছু স্বাভাবিক ছিল, কোনো সমস্যা নাই। হাসিনা ভাবির যেই বাড়ি, মানে ওনার যেই বাবার বাড়ি, এই বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু একদম কাছাকাছি ছিল, একই গ্রামে, 3-4 বাড়ি পরে আর কি। এই জন্য তার বাড়ির লোকজনও কিন্তু ওই যে যখন গাছে উনি উঠে গেছেন তখন কিন্তু তারা চলে এসেছিলেন হইচয়ের শব্দ শুনে। এই জন্য যে দূর থেকে আত্মীয় স্বজন আসবেন, শেষ দেখা দেখবেন। আর ওনার হাজব্যান্ড তখন প্রবাসে আছেন। আর ওই 91-92 সালে তো এইরকম মোবাইল ফোনে সরাসরি আসলে যোগাযোগ করা যেত না, তখন এই চিঠি লিখে জানাতে হতো আর কি।
আরও সময় টেলিফোন থাকলেও ওই গ্রামের ওই প্রেক্ষাপটে তো আসলে ওই অবস্থাতে টেলিফোন করে জানানো পসিবল ছিল না। তো ওই রাত মোটামুটি স্বাভাবিকভাবেই কেটে যায়। পরদিন সকালবেলায় বিভিন্ন লোকজন এই মেম্বার সাহেবের বাড়িতে আসতে থাকেন, এসে ডাকাডাকি করতে যায়, মেম্বার সাহেব তাড়াতাড়ি বাইরে আসেন। তখন মেম্বার সাহেব বাইরে আসেন, বলে কি হয়েছে? বলে খুবই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এই হাসিনা ভাবির কবরে তো লাশ নাই। এই কথা শোনার সাথে সাথে মেম্বার সাহেব আটকে ওঠেন, যে বলেন কি, লাশ নাই মানে? লাশ কে নিল? শিয়াল কুকুর নিয়েছে? তখন লোকজন বলে না, বিষয়টা আসলে অন্যরকম মনে হচ্ছে, আপনারা সবাই আসেন। তখন হাসিনা ভাবির পরিবারের অন্য সদস্যরা, বিশেষ করে শ্বশুর বাড়ির, তার নিজের বাড়িতেও তো খবর চলে গেছে, তখন সবাই কবরের কাছে এসে দেখেন যে কবরটা এমনভাবে ফাঁকা করা হয়েছে, এইটা কোনো আসলে শেয়াল কুকুরের কাজ না। ভেতরে ডেড বডি নাই। ডেড বডি কোথায় গেল? এই তো শুরু হয়ে গেল ঝামেলা। সবাই চারদিকে খুঁজতে থাকলেন, কিন্তু না, কোথাও ডেড বডি পাওয়া যায় না। একদম পরন্ত বিকেলের দিকে একজন লোক দৌড়াতে দৌড়াতে মেম্বার সাহেবের বাড়িতে আসেন, এসে বলেন যে হাসিনা ভাবিকে পাওয়া গেছে। কোথায়? ওই পাকড় গাছের উপরে। সবাই তো দৌড়ে যান, গিয়ে দেখা যায় যে হাসিনা ভাবির শরীরে ওই যে কাফনের কাপড় ওরকমই আছে, সে একটি ডালে বসে আছে। ভয়ঙ্কর তার চোখ, জিহবাটা প্রায় 1 হাত বের করা। এই দৃশ্য দেখার সাথে সাথে লোকজন তো খুব ভয় পেয়েছে। আর ওই লোককে যখন বলা হলো তুমি কিভাবে বুঝলা প্রথমে, তখন ওই লোকটা বললেন যে উনি যেই খেতে কাজ করছিলেন, একদম সন্ধ্যার আগ দিয়ে সূর্য যখন হেলে পড়ে, তখন এই পাকড় গাছের ছায়া, পুরোপুরি না, একটা অংশ, ছায়ার একটা অংশ তার ক্ষেতের পাশে আসে। উনি হঠাৎ করে দেখেন যে যতটুকু ছায়া এসেছে ওইখানে একটা মানুষের মতো অবয়ব ওনার কাছে মনে হয়েছে। যখন উনি ঘুরে তাকিয়েছেন তখন এই দৃশ্য দেখেন, আর তখনই মূলত দৌড়ে এসে খবর দিয়েছেন। তখন তো মাগরিবের আজান দেয় নাই, আবারও ইমাম সাহেবকে ডাকা হয়। ইমাম সাহেব এবারও এসে আর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন, যেটা অন্য কেউ দেখছিল না। উনি দেখতে পান যে হাসিনা ভাবির পাশে আর একটা অবয়ব, হাসিনা ভাবির মতোই দেখতে, সে বসে আছে। ওইটার চেহারা আসলে কতটুকু ভয়ঙ্কর বা কেমন এটা বোঝা যাচ্ছে না, মানে তার চেহারা ভয়ঙ্কর এটা সত্য, কিন্তু কেমন ভয়ঙ্কর এটা ওইরকম বর্ণনা উনি দেন নাই, খালি বলছে যে খুব ভয়ঙ্কর সেটা, আর দেখতে হাসিনা ভাবির মতোই। ইমাম সাহেব এবারও এসে উনি গাছে ওঠা শুরু করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, ইমাম সাহেব ওই অন্য অবয়বটাকে দেখছিলেন, অন্য কেউ কিন্তু এটা দেখতে পাচ্ছিল না। ইমাম সাহেবের সাথে আবার সেই মেম্বার সাহেবের 2জন ভাতিজা ওঠেন। ওঠার পর যখনই ইমাম সাহেব ওই ডালে হাসিনা ভাবির ডেড বডির কাছে গিয়েছেন, তখনই অন্য যে অবয়বটা ওটা ভ্যানিশ হয়ে যায়। আর যখনই ওই ডেড বডির গায়ে ইমাম সাহেব টাচ করেছেন, সাথে সাথে ওই ডেড বডিটা নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। ইমাম সাহেব ধরে ফেলেন, আর সাথে থাকা অন্য 2জনও ধরে ফেলেন। অনেক কষ্টে আবার সেটাকে নিচে নামানো হয়। ইমাম সাহেব বলেন দেরি করা যাবে না, এটাকে পুনরায় গোসল দিতে হবে, পুনরায় গোসল দিয়ে আর একটা কাফনের কাপড় পরাতে হবে, আবার জানাজা করাতে হবে, ওই কবরেই দাফন করতে হবে। আর এই যে কাফনের কাপড়টা, এটাও ওই কবরেই আবার দিয়ে দিতে হবে। সেই অনুযায়ী খুব দ্রুততার সাথে সেটা করা হয়। এশার আজানের আগেই এই কাজটি সম্পন্ন করা হয়, মানে এত দ্রুত করা হয়েছিল আর কি। ইমাম সাহেব বলেন যে আসলে বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে, ও মারা যাওয়ার পর কিভাবে কবর থেকে বের হয়ে আসলো। সাধারণত জিনেরা কোনো লাশের মধ্যে ঢুকতে পারে না, কবর থেকে লাশ বেরও করে আনতে পারে না সহজে। খুব শক্তিশালী জিন হলেও এটা যে পারবে এটাও বলা যায় না। নিশ্চয়ই এমন কোনো জটিল সমস্যা হয়েছে যেটা বুঝতে পারছি না, আসলে ব্যাপারটা কি। ইমাম সাহেব তো আসলে বুঝতে পারছিলেন না, উনি খুব চিন্তিত। এদিকে উনি মেম্বার সাহেবকে বলে দেন যে আশা করছি সমস্যা হবে না, তারপরও আপনারা সবাই সাবধানে থাকবেন, এই বলে উনি চলে যান। তো ওই রাত্রে সবাই তো ঘুমিয়ে পড়েছেন। রাত আনুমানিক 3টা কি 3:30। এই যে মেম্বার সাহেব উনি ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে বের হয়েছেন। ওনাদের বাড়ি বেশ সুন্দর হলেও ওয়াশরুমটা বাড়ির বাউন্ডারির মধ্যেই, চতুর্দিকে বাউন্ডারি করা আছে, ওর ভেতরেই ওয়াশরুমটা, কলপারের একটা সাইডে ওয়াশরুম। তো উনি ওই দিকটাতে যাচ্ছেন, হঠাৎ করে
সাদা কোনো কিছুর দিকে ওনার নজর চলে যায়। উনি দেখেন ওনার বাড়ির যে গেট, এই গেটটা কিন্তু পাকা করা, আর গেটের ঠিক উপরের অংশে বেশ চওড়া একটা জায়গা রয়েছে, ঢালাই করা জায়গা। ওখানে অনায়াসে একটা মানুষ উঠে বসে থাকতে পারে, শুয়ে থাকতে পারে। উনি খেয়াল করলেন যে ওই জায়গাটাতে সাদা কাফনে মোড়ানো একটা অবয়ব বসে আছে পা ঝুলিয়ে, আর সেটা আর কেউ না, এটা সেই হাসিনা ভাবি। মেম্বার সাহেবকে দেখার সাথে সাথে ওই অবয়বটা খিলখিল করে হেসে ওঠে, আর মেম্বার সাহেবকে বলে, একে তো আমি ছাড়বো না, একে আমি নিয়েই যাব। এই বলে আবার হি 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 করে হেসে একটা লাফ দিয়ে অন্ধকারের ভিতরে মিলিয়ে গেল। মেম্বার সাহেব তো এটা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তার চিৎকার চেঁচামেচিতে বাড়ির অন্য সদস্যদের ঘুম ভেঙে যায়, তারাও বাইরে বের হয়ে আসলে পারে। কি হয়েছে জিজ্ঞেস যখন করেছে, তখন মেম্বার সাহেব বলেন যে আমি এই জিনিস দেখেছি। তখন সবাই বলে যে আরে তুমি ভুল টুল দেখেছো, আসলে এটা নিয়ে খুব টানা কয়েকদিন ঝামেলা যাচ্ছে, আসো শুয়ে পড়ো। তো উনি শুয়ে পড়েছেন। সকালবেলা বেশ কিছু লোকজন আবার চলে আসছে মেম্বার সাহেবের বাড়িতে, এসে ডাকাডাকি করছে। কি হয়েছে কি হয়েছে, তারা জানান যে এই হাসিনা ভাবির কবর খোঁড়া, ভিতরে ডেড বডি নাই। এই তো সবাই খুব চিন্তিত হয়ে পড়েন। আবার খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, কোথাও পাওয়া যায় না। সেই পাকড় গাছের কাছে যাওয়া হয়, পাওয়া যায় না। আশা করা হয়েছিল সন্ধ্যার দিকে পাওয়া যাবে, না সেটাও পাওয়া যায় না। এবার আর পাওয়াই যাচ্ছে না। ইমাম সাহেবকে আবারও খবর দেওয়া হয়। ইমাম সাহেব খুব চিন্তিত হয়ে পড়েন যে কি করা যায় কি করা যায়। ইমাম সাহেব এই মেম্বার সাহেবকে বলেন যে মেম্বার সাহেব, আমি আগামীকাল আমার ওস্তাদের কাছে যাব, তাকে নিয়ে আসবো। উনি এই বিষয়ে বিভিন্ন সময় কিছু কিছু সমাধান করেছিলেন এই ধরনের। ওনার ওস্তাদ আবার ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার কোনো একটা গ্রামে থাকেন আর কি। উনি বলেছেন যে ফজরের পরপরই চলে যাবেন, আর জোহরের আগেই তাকে নিয়ে চলে আসার চেষ্টা করবেন, এটা বলেছিলেন। উনি তো এটা বলেছেন, উনি এটা বলে চলে যান। ফজরের নামাজ পড়ে উনি যাবেন আর কি সেই ওস্তাদের কাছে। ওই রাত্রে ঘটে আরও একটি ঘটনা। ওই যে হাসিনা ভাবির যিনি ননদ, উনি আবার একটা রুমে আলাদা ঘুমাতেন, তখনও তার বিয়ে হয় নাই। গভীর রাত্রে হঠাৎ করে ওরে বাবারে মারে, আমারে মেরে ফেললো রে, গলা টিপে মেরে ফেললো রে, এইরকম করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। অন্য পাশের রুম থেকে লোকজন চলে আসছে, দরজা ধাক্কাধাক্কি শুরু করেছে। উনিও দ্রুত গিয়ে দরজা খুলে দিয়েছেন। কি হয়েছে কি হয়েছে, বলে যে হাসিনা ভাবি আসছিল, সাদা কাফনের কাপড় পরা, আমার গলা চিপে ধরেছে। এইটা শোনার সাথে সাথে পরিবারের সদস্যদের মুখ ফ্যাকাশে হয়ে যায় ভয়ে। আবার কি শুরু হয়ে গেল, আবার কি হলো, এই সমস্যার সমাধান করব কিভাবে? সারাটা রাত ওনারা কেউ ঘুমাতে পারেন নাই, আল্লাহ আল্লাহ করতে করতে জিকির করতে করতে পার করেছেন। সকাল হলে ওনারা কিছুটা ঘুমিয়েছেন। এদিকে সকাল হলে মানে ফজরের নামাজ পড়ার পর ইমাম সাহেব চলে গেছেন ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার সেই গ্রামে। গিয়ে উনি জোহরের আগে ওনার ওস্তাদকে নিয়ে আসছেন। ওনার ওস্তাদের বেশ বয়স হয়ে গিয়েছিল। তো উনি আসার পর প্রথমে মেম্বার সাহেবের বাড়িতে আসেন, বাড়ির চতুর্দিকে কয়েকটা চক্কর দেন ওই ইমাম সাহেবের সাথেই। চক্কর দিয়ে মেম্বার সাহেব সহ অন্যান্য লোকদেরকে বলেন যে না, এই বাড়িতে তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এবং বুঝতেও পারছি না, আসলে ব্যাপারটা খুব জটিল, বিষয়টা আমাদের সবাইকে বেশ ভোগাবে বলে মনে হচ্ছে। আপনারা চিন্তা করেন না, সন্ধ্যার পর আমি এই বিষয়টা বোঝার চেষ্টা করব। সন্ধ্যার পর উনি একাই একটা রুমে বসেন এবং উনি বলে দেন যে আমি না ডাকা পর্যন্ত কেউ আমাকে ডাকাডাকি করবেন না, আমি আমার পরিচিত কিছু জিনদের কাছ থেকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। উনি সন্ধ্যার পর একাকী কিছুটা সময় বসেন, মোটামুটি ঘন্টাখানেক বসেন। এরপর সবাইকে ডাকেন। মেম্বার সাহেব সহ আরও অনেকে আসেন, ওখানে ইমাম সাহেবও আসেন। তখন ওই ওস্তাদ যিনি, উনি বলেন যে বিষয়টা আসলেই খুব জটিল, এইটা এই মুহূর্তে বিস্তারিতভাবে বলতে পারবো না, তবে রুকিয়া শুরু করতে হবে। এশার নামাজের পর আমরা রুকিয়া শুরু করব, আর এই সময়ে আপনারা কেউ ঘর থেকে বাইরে বের হবেন না, ঘরের মধ্যে থেকে আপনারা আপনাদের মতো করে দোয়া দুরুদ যে যেটা জানেন সেটা পড়তে থাকবেন, কিন্তু ঘর থেকে বের হবেন না। আর যেই ঘরে রুকিয়া করা হবে সেই ঘরে ইমাম সাহেব, তারপর ওনার ওস্তাদ, মেম্বার সাহেব এবং
শক্ত সমর্থ 2-3 জন পুরুষ মানুষ। তখন এই 2-3 জন পুরুষ মানুষ কে আসবে? এই যে ইমাম সাহেব, এই যে মেম্বার সাহেবের 2 ভাতিজা, যারা ওই যে গাছে উঠেছিল 2বার, তারাই থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এশার নামাজের পর হুজুর বসেন রুকিয়া করতে। হুজুর বেশ কিছুক্ষণ রুকিয়া সংক্রান্ত যে আমল এগুলো করছেন, কিন্তু না, কোনো কাজ হচ্ছে না। উনি আবারও চেষ্টা শুরু করতে থাকেন। এরপর হঠাৎ করে মনে হচ্ছে প্রচণ্ড জোরে কেউ গোঙাতে গোঙাতে আসছে, হু হু এরকম শব্দ করতে করতে। আর ওই সময় মনে হচ্ছে বাড়ির আশেপাশে গাছগাছালি যেগুলো আছে সব ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। আর বাড়ির যে নারী সদস্যরা, ওনারা আসলে আমল করবেন কি, এই ধরনের শব্দ, এরকম গোঙানির আওয়াজ যখন শুনেছেন আর এই ধরনের গাছপালার শব্দ শুনেছেন, তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। ইমাম সাহেব সহ, ওস্তাদ সহ আরও কয়েকজন তো অন্ধকার ঘরের মধ্যে বসে আছেন। সবাই তো খুব আতঙ্কিত, কিন্তু ওস্তাদ ছাড়া, কারণ উনি এই ধরনের বিভিন্ন কেস একটা সময় সলভ করেছিলেন, খুব বেশি না, কয়েকটা মাত্র। এজন্য উনি জানেন যে এটা কীভাবে করতে হবে। হঠাৎ করে ঘরের মধ্যে মনে হলো ধপাস করে একটা শব্দ হলো, আর গোঙানির আওয়াজ, হো হো করে এরকম গোঙানির আওয়াজ, আর ঘরটা মাংস পচা গন্ধে ভরে গেল। তখন বজ্র কণ্ঠে চিৎকার দিয়ে বলে উঠল, হে হুজুর, আমাকে ডাকছিস কেন? তখন হুজুর বলেন, তুই এই মেয়েটাকে কেন নিয়ে গেলি? এই মেয়েটাকে দিয়ে যা, আর এখান থেকে ভাগ। তোর বয়স কম, তোর কোনো ক্ষতি আপাতত আমি করতে চাচ্ছি না, কিন্তু এখন যদি কথা না শুনিস তাহলে কিন্তু তোর পরিণতি খারাপ। এই কথা শোনার পর কোনো রিপ্লাই আসে না, মানে কোনো উত্তর আসে না। তখন ওস্তাদজি বুঝতে পারলেন যে এই জিনিসটা এখান থেকে চলে গেছে। ওস্তাদজি চিন্তা করলেন যে এই জিনিসটা চলে গেল কোনো কথাবার্তা ছাড়াই। বিষয়টাতে উনি বেশ অবাকও হলেন, আতঙ্কিত হলেন, এই ভেবে যে এই জিনিসটা এভাবে চলে যাওয়ার কথা না। এরপর উনি এই যে যারা উপস্থিত ছিলেন সকলকে বললেন যে আপনারা ভরসা রাখুন আল্লাহর উপরে, ভয় পাবেন না, আমি আপনাদের কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিচ্ছি, আপনারা এখন রুম থেকে একটু বাইরে যান। সকলে মিলে রুমের বাইরে আসে। তখন হুজুর ওনার অনুগত জিনদের সাথে কিছু সলা পরামর্শ করেন, জিনেরা কিছু পরামর্শ দেয়। এরপর ওই ওস্তাদজি সবাইকে আবার ঘরের ভিতরে আসতে বলেন। সবাই আসার পর হুজুর আবার রুকিয়া শুরু করেন। মোটামুটি 15 থেকে 20 মিনিট ইনি আমল করেছেন। এর মধ্যে আবার সেই গোঙানির আওয়াজ, হু হু করে গোঙানির আওয়াজ শুরু হয়ে গিয়েছে। আবারও গাছপালা মনে হচ্ছে ভেঙে চলে যাচ্ছে। হঠাৎ করে আবার ধপাস করে শব্দ হলো ঘরের মধ্যে, আর মাংস পচা গন্ধে ঘরটা ভরে গেল। এবার হুজুর বলে উঠলেন যে তোকে আর সুযোগ দেয়া যাচ্ছে না রে, এই তোরা যারা আছিস আচ্ছা মতো পিটা এটাকে। এরপরে চাবুক দিয়ে পিটালে যেরকম সপাং সপাং আওয়াজ আসে, এইরকম সপাং সপাং আওয়াজ আসা শুরু হলো। আর প্রচণ্ড জোরে চিৎকার, এমন জোরে চিৎকার, ওই চিৎকারে ওই যে মেম্বার সাহেবের 2 জন ভাতিজা ছিলেন, এর একজন চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেছেন। মনে হচ্ছে তাদের ঘর ধস্তা ধস্তি হচ্ছে, ঘরের মধ্যে দুমড়ে মুচড়ে যাচ্ছে সব কিছু, আর প্রচণ্ড জোরে চিৎকার। মোটামুটি 10 মিনিট এইরকম মারপিট চলতে থাকে। একটা পর্যায়ে সব কিছু ঠান্ডা হয়ে যায়, একদম শুনশান নীরবতা। তখন ওস্তাদজি বলেন, এইবার আপনারা আলো জ্বালাতে পারেন। ঘরে যখন আলো জ্বালানো হয় সবাই একটা দৃশ্য দেখেন। ঘরের একটা কোণে হাসিনা ভাবির ডেড বডি কাফনে মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে, আর ওনার শরীরে কিছু কিছু জায়গায় রক্তের ছোপ ছোপ লেগে আছে, মানে হচ্ছে যেই জায়গাতে আঘাত করা হয়েছিল সেই জায়গাগুলো ওরকম হয়ে গেছে। ইমাম সাহেব বললেন যে ওস্তাদজি এখন কি করণীয়? তখন ওস্তাদজি বললেন, করণীয় এখন একটাই, আবার তাকে গোসল দিয়ে জানাজা পরিয়ে নতুন কাফনের কাপড় পরিয়ে দাফন করতে হবে, ইনশাল্লাহ এবার আর কোনো সমস্যা নাই। এরপর দ্রুততম সময়ের মধ্যে সেটাই করা হলো, হাসিনা ভাবিকে দাফন করা হলো।
তারপর ওস্তাদজি বলেন আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে। এইবার শোনেন যে এই ঘটনাটা কেন ঘটেছে। সবাই তো আসলে চিন্তিত ছিল, কেন এমনটা হলো, এটা তো জানতে সবাই খুব আগ্রহী। তখন হুজুর বললেন যে এই হাসিনা যখন রাগ করে গলায় দড়ি নেয়, যখন সে গলায় দড়ি নিয়ে ছটফট করছিল, ওই সময় সিলাত শ্রেণীর একটা জিন, যার বয়স কম কিন্তু তন্ত্রবিদ্যা সে শিখছিল, সে এই দিক দিয়ে যাচ্ছিল। সে যখনই দেখলো যে এই সময়ে, এই সন্ধ্যার আগ দিয়ে একটা মেয়ে গলায় ফাঁস নিয়েছে, তখনও জান বের হয় নাই, সে তখন কি করলো, সাথে সাথে হাসিনার শরীরের মধ্যে ঢুকে পড়ে। ঢুকে পড়ার সাথে সাথে ওই দড়িটা ছিঁড়ে পড়ে যায়। আর তখনই এই সিলাত জিনটাই হাসিনাকে মেরে ফেলে। হাসিনা মূলত ওই সময় মারা গিয়েছিল। এরপর এই দেহের উপর তার নিয়ন্ত্রণ সে প্রতিষ্ঠা করে। যতবারই তাকে কবর দেওয়া হয়েছে ততবারই এই সিলাত জিনটা তাকে বের করে নিয়ে আসে, কারণ হচ্ছে সে ওই দেহের মধ্যেই ছিল। মৃতদেহের উপর নিয়ন্ত্রণ করতে পারে এই সিলাত শ্রেণীর জিন, কিন্তু সবাই না, মুষ্টিমেয় কিছু, তার মধ্যে এইটা একটা। এর বয়স কম, তারপরেও সে যথেষ্ট তন্ত্রবিদ্যায় শক্তিশালী হয়েছে। যখন আমার জিনেরা এই খবরগুলো দিল, তখন তাকে প্রথমে হাজির করলাম। ওই অবস্থাতেও সে হাসিনার শরীর নিয়েই হাজির হয়েছিল, কিন্তু সে আবার চলে যায়। এরপর আমার জিনেরা পরামর্শ দিল আবার রুকিয়া শুরু করেন। এইবার ও আসলে ওকে আর বের হতে দেয়া হবে না। মূলত ও একা আসে নাই, ওই সিলাত শ্রেণীর জিনদের বিশাল একটা বাহিনী নিয়ে সে এসেছিল। কিন্তু এই আমার সাথে থাকা যে জিনেরা, এদের যে যোদ্ধা প্রকৃতির যে জিনেরা, এরা সুসজ্জিত হয়ে এসেছিল। আচমকা ওই সমস্ত জিনদের উপর তারা আক্রমণ করলে ওরা ওখান থেকে ভেগে যায়। ভেগে যাওয়ার পর ওকে চতুর্দিক থেকে আটকে ফেলা হয়, আর তারপর ওকে হাসিনার শরীর থেকে বের করে ফেলা হয়। এই বের করে ফেলার প্রক্রিয়াটাও কিন্তু বেশ কঠিন, কারণ হচ্ছে মৃতদেহের মধ্যে জিনেরা প্রবেশ করলে আটকে যেতে পারে, ভালো জিনেরা বিশেষ করে, এবং আটকে যায় আর বেরোতে পারে না। যার কারণে অন্য জিনদেরকে এখানে প্রবেশ করতে দেয়া যাচ্ছিল না, বা ওরা প্রবেশ করতে পারছিলও না, যতক্ষণ পর্যন্ত ওই সিলাত নিজে থেকে বের না হয়। তখন ওর উপর, বিশেষ করে হাসিনার মৃতদেহের উপরে প্রচণ্ড আঘাত করা হয়, যার ফলশ্রুতিতে এই সিলাত জিনটি ওই দেহ ছেড়ে বের হতে বাধ্য হয়। যখনই সে বের হয়েছে তখনই আমার জিনেরা ওকে পাকড়াও করে ফেলেছে। এখন ও পাকড়া অবস্থাতে আছে। ওর সর্দারদের সাথে কথা বলে, ওর পরিবারের সাথে কথা বলে ওকে হস্তান্তর করা হবে। আর হাসিনার শরীরের উপরে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ নাই, এটা হুজুর বলেন। হুজুর এটাও বলে দেন যে এই ভর সন্ধ্যায় এই ধরনের কোনো আত্মহত্যার ঘটনা ঘটলে তখন এই সিলাত শ্রেণীর জিনেরা, তারা, বা শুধু সন্ধ্যায় না, বিভিন্ন সময়ে আত্মহত্যার ঘটনা ঘটলে এই শ্রেণীর জিনেরা ওই দেহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। তারা মূলত এটা তন্ত্রবিদ্যার জন্য এই দেহগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। হুজুর এই বিষয়গুলো জানান সবাইকে। সবাই আসলেই খুব অবাক হয়েছিলেন। এই দৃশ্য দেখার বহু লোক কিন্তু এখনও জীবিত আছেন ওই খন্দকারপাড়া এলাকায়। যাক, আল্লাহর রহমতে এই সমস্যার হয় নাই। হাসিনা ভাবির কবরটা এখনও ওরকমই আছে, এরপরে আর কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। তো ঘটনাটা আপাতত দৃষ্টিতে এখানেই সমাপ্তি। কিন্তু প্রিয় লিসেনার্স, এখানে কিছু বিষয়ের জট আমাদেরকে খুলতেই হবে। কারণ হলো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় শুনেছি যে সুইসাইড করা যে লাশগুলো, এই লাশগুলো হঠাৎ করে গায়েব হয়ে যায়। কে নেয়? তারপর দেখা যাচ্ছে সুইসাইড করা বা কোনো অপমৃত্যু হওয়া ডেড বডি নিয়ে আসা হচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে ওই ডেড বডির চেহারারই আর একটা অবয়ব পিছন থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, আমারে নিয়ে যাস না, আমারে নিয়ে যাস না, আমাকে রেখে যা। তখন মানুষজন ভয়ে সেই ডেড বডি রেখে দৌড় দেয়, পরে এসে দেখা যায় সেই ডেড বডি নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে দুষ্টু প্রকৃতির জিনেরা, বিশেষ করে সিলাত শ্রেণীর জিনেরা,
এরা এই ডেড বডিগুলো চুরি করে, এই ডেড বডির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। মূলত তারা এটা করে তাদের তন্ত্রবিদ্যা জাহির করার জন্য বা তন্ত্রবিদ্যায় সিদ্ধ হওয়ার জন্য। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই যে পুরো সময়টা প্রায় 5 দিন, মানে হাসিনা ভাবির মৃত্যুর দিন থেকে শুরু করে নিয়ে চূড়ান্তভাবে এটা সমাধান হতে সব মিলে প্রায় 5 দিন লেগেছিল। অদ্ভুত ব্যাপার হলো এই 5 দিনে হাসিনা ভাবির শরীরের কোনো অংশে পচন ধরেনি। এখানেই একটা রহস্য, 5 দিনে কিন্তু শরীরে পচন ধরে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হলো না। আবার হাসিনা ভাবি সে তো একটা মানুষ, ঘরের চতুর্দিকে বন্ধ, অথচ হাসিনা ভাবির এই মনুষ্য শরীর নিয়ে কিন্তু ওই সিলাত শ্রেণীর জিনটা হাজির হয়েছিল, আবার চলেও গিয়েছিল, আবার হাজির হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে জিনেরা মানুষকেও যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে, বদ্ধ ঘর থেকেও। এই ঘটনা সেটারই প্রমাণ বহন করে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ধরনের ঘটনা যদি আপনারা অদূর ভবিষ্যতে শোনেন তাহলে বুঝতে পারবেন যে এইটার সাথে সিলাত শ্রেণীর জিনের একটা সম্পর্ক রয়েছে। এই ঘটনাটি ঘটেছিল খন্দকারপাড়া এলাকায়, যেটা গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে। প্রিয় লিসেনার্স, এই যে মেম্বার সাহেব, উনি কিন্তু এখনও জীবিত আছেন, সুস্থ আছেন। সঙ্গত কারণে নামটি বলি নাই, কিন্তু আপনারা যারা ওই এলাকার আছেন হয়তোবা মুরব্বীদের মুখে অনেকেই শুনেছেন, বা আমাদের লিসেনারদের মধ্যে কেউ কেউ হয়তোবা ওই ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছেন। ঘটনা দুটি কেমন লাগলো এটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। এই ভিডিওর কমেন্ট সেকশনও জানাতে পারেন, আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, সেখানেও আপনারা জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে এখনও যুক্ত হন নাই তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের ওই গ্রুপে এবং পেজে যুক্ত হয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে থাকা ঘটনাগুলো কিন্তু আপনারা পাঠাতে পারবেন লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তারপর আমি বলছি afnanthehorrorworldbd@gmail.com। প্রিয় লিসেনার্স, আগামীকাল মঙ্গলবার ইনশাল্লাহ বিকালের দিকে আমি অমর একুশে বইমেলার 749-750 নম্বর স্টলে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যদি ওই দিন আসেন দেখা হবে ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। রবি ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন দুটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। লিসেনারদের ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব। আমি আবার বলছি, আমি কোনো ভয়েস আর্টিস্ট নই, আমি খুবই সাধারণ একজন স্টোরি টেলার মাত্র, ঘটনা সংগ্রাহক এবং স্টোরি টেলার। ভয়ের ঘটনা বা ভৌতিক ঘটনা আমার সংগ্রহ করতে এবং শুনতে ভালো লাগে। এরপরে আমার সংগ্রহ করতে ভালো লাগা এবং শুনতে ভালো লাগা থেকে সেগুলো শোনাতেও ভালো লাগতে শুরু করে। এরপর থেকে আমি আমার মতো করে বলে যাচ্ছি। আমার বলায় ভুল হয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আমি কামনা করব। আর আমাদের এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে আপনারা সহযোগিতা করবেন। কিভাবে করবেন? আমাদের চ্যানেলের লিঙ্কটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ভয়ের ঘটনা শুনতে পছন্দ করে তাদের কাছে পাঠিয়ে দেবেন। তাহলে আমরা নতুন নতুন সাবস্ক্রাইবার্স পাবো এবং তাদের কাছ থেকেও অনেক ঘটনা ইনশাল্লাহ পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, এভাবেই অনেকটা পথ আমরা পাড়ি দিতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য